পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ও বিরোধী দলীয় এমপিরা। স্পিকারের কার্যক্রমে বাধা দেন বিরোধী দলীয় এমপিরা। এক পর্যায়ে হাতাহাতি এবং মারামারিতে জড়ান তারা। এ ঘটনার পর স্পিকারের পদত্যাগের দাবি করে সংসদে মারামারি, তাতে জড়িয়েছেন খোদ মেজর হাফিজউদ্দিন আহমেদ। ভিডিওতে দেখা যায় প্রথমে চুল ধরে টানাটানি এবং ধস্তাধস্তিতে জড়ান। এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। জামাত এবং বিএনপির এমপিরা এক হয়ে অ্যাকশন নেয় স্পিকারের বিরুদ্ধে। নতুন পরিস্থিতি হয়েছে সংসদে। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিলেন ব্রাহ্মণবাড়িয়ার স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এনসিপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের আহ্বায়ক। পাঁচায় লাথি বলে ওই একই যন্ত্র আপনাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। তখন গুম পদ্ধতিতে আইন খুঁজবেন আপনি, সালাউদ্দিন সাহেবও খুঁজবে, পাবে না, কারণ নিজেই বাতিল করে দিয়ে গেছে। এটা ধরা পড়ে যাবে তুমি রঙ্গিলা জালে। তখন আপনার নিজের কবর নিজে করতেছে আর খুঁড়তে খুঁড়তে আনন্দ করতেছেন। তারা আসল অ্যাটম বোমা অলরেডি ফাটিয়ে দিয়েছে। ঠিক এই দিনটারই অপেক্ষায় ছিল, তাদের প্ল্যানই ছিল যেদিন আমার হাতে ক্ষমতা আসবে সেদিন আমি এদের টুটি চেপে ধরবো। আর এখন তারা ঠিক সেই কাজটাই করতে যাচ্ছে। একটা কথাই আছে, আপনি যদি অন্যের জন্য গর্ত করেন তাহলে সেই গর্তে আপনি নিজেই একদিন পড়বেন। কিভাবে এটা এই নিয়ে এখানে আজকে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই রিপোর্টটাই বলেছে জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায় তারা শুরু হয়েছে। অধিকারের ব্যাপারে চুল পরিমাণ ছাড় দেব না। আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি, কিন্তু আমরা আবার সংসদে ফিরে যাব। আমি আমার সন্তানকে ছাড়া, একমাত্র ছেলেকে ছাড়া ঘরে আমি শান্তি পাই না। সারাক্ষণ ব্যস্ত থাকি, শহীদ পরিবারের এই কাজ ওই কাজ করে দিই, সেটা নিজের গাড়ি ভাড়া দিয়ে আইসা মানুষের উপকার করি। বাবা, আমার ছেলে এক বেলা খাওয়ার পরে ওকে বাড়তি কি খাওয়াবো আমি সেই টেনশন থাকছি। খাবার নিয়ে পিছে পিছে ঘুরছি। আর এই সন্তানগুলো পানি মুখে দেয় না। গত পরশু দিন সন্ধ্যার সময় শুধু ইফতারের জন্য এক টুক পানি কোন ছেলেটা যেন খাইছে, নামাজ পড়ছে এখানে। এরপর থেকে ওদেরকে আমি গোপনে অনেক কথা বলছি যে বাবা একটু কিছু খাইয়ে নাও, এভাবে তো থাকা যায় না। কান্ট্রি না, আমরা কোনো কিছু মুখে দিব না। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায় তারা শুরু হয়েছে। অধিকারের ব্যাপারে চুল পরিমাণ ছাড় দেব না। আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি, কিন্তু আমরা আবার সংসদে ফিরে যাব। মাঝখানের জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। মালিকের ছেলে মালিক হবে, শ্রমিকের ছেলে মালিক হবে না। রাজার ছেলে রাজা হবে। আমার একজন শ্রমিক ভাইয়ের ছেলে কি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার পথে কোনো নিষেধাজ্ঞা আছে? আমরা চাই সেই শ্রমিক বন্ধুটি ভাইটির ঘর থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। সেই শিক্ষা, সেই পরিবেশ সরকারকে, রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এখানে লড়াই হবে। আমাদের অধিকার, জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায় তারা শুরু হয়েছে। আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি, কিন্তু আমরা আবার সংসদে ফিরে যাব। মাঝখানের জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। সেই আন্দোলনে অতীতের মতো গৌরবময় ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসার আহ্বান আপনাদের মাধ্যমে আমি গোটা শ্রমিক সমাজের কাছে রাখলাম। ইনশাআল্লাহ মুক্তির ময়দানে, আন্দোলনে, জনগণের মুক্তির লড়াইয়ে আবার দেখা হবে। আমার চোখের সামনে আর কোনো সন্তান মায়ের বুক খালি করে চলে যাক। আজকে আমি মা, এই সন্তানের মা কিভাবে থাকতেছে আজকে বুঝতেছে না। সাইদুল ইসলাম ইয়াসিনের মা, আমার ছেলে শহীদ হয়েছে। আমি এখানে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য আজকে 4 দিন যাবত এই ছেলেদের সাথে আসি। সকালে আসি, আমি রাতে 8টা-9টা বেজে তারপর তখন যাই। কিন্তু ওদের মুখ প্রথম দিন যেরকম ছিল ফুলের মতো সুন্দর, ওরা যে এতটা সাহস করছে আমরা কল্পনা করতে পারি না। আমাদের ছেলের হাতে গুলি খায় মারা গেছে বা মারছে, 3-4 ঘন্টা শেষ হয়ে গেছে। ওরা এই যে 4টা দিন যত বড় সাহসটা দেখাইছে, ওদেরকে অনুপ্রেরণা করতে আমরা ওদের পাশে থাকা আমাদের উচিত মনে করছি। এই জন্য আমরা ঘর বাড়ি ছেড়ে আমরা এখানে এসে বসে গেছি ওদের পাশে। আমরা চাই সরকার অতি বিলম্বে যেন তারা দ্রুত গতিতে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করে এবং আমাদের সন্তানদেরকে তাদের শিক্ষালয় ফেরত পাঠাইতে, মানে আমরা যেন নিয়ে যেতে পারি। এই যে সন্তানরা আজকে রাস্তায় পড়ে আছে, আমরা একটা সন্তান হারা মা, আমাদের সন্তানগুলোকে অন্যায়ভাবে অত্যাচার করে, গুলিবিদ্ধ করে এই যে সরকারের যে ফ্যাসিস্ট হত্যা করলো, তার বিচারটা আমরা এখনো পর্যন্ত পাই নাই। তার বিচার পাই নাই। এখন এতগুলা মানুষের ভোটে, প্রায় 70% ভোটে গণভোটের রায় বাস্তবায়ন
হওয়ার কথা তারা দিয়ে এখন তারা গাদ্দারি করতেছে, এটা কি তাদের উচিত হইতেছে? দেশের প্রধান যে সে যদি কথা দিয়ে কথা না রাখে তাহলে তার কার কাছে বিশ্বাস থাকবে আমাদের? তারা ভোট পাওয়ার আগে একরকম কথা বলবে, ভোট পাওয়ার পরে আরেক রকম হয়ে যাবে, এটা তাদের কাছে আমরা আশা করি না। আমরা ভদ্র এবং আমরা শান্তভাবে ঘরে থাকতে চাইছি। আমরা শোকার্ত ফ্যামিলি, আমাদের মাথা ঠিক নেই, আমরা পাগলের মতন। আমরা আমাদের চোখে আর কোনো সন্তান হারানোর কোনো দুঃসাহস আমরা করতে পারতেছি না। এখন যদি ওরা আমাদের চোখের সামনে কিছু হয়, আমরা কখনোই জীবন থাকতে ঘরে ফিরে যাব না। প্রয়োজনে আমরাও মৃত্যুবরণ করবো ওদের সাথে, আমরা কাপড় নিয়ে বসে থাকবো লগে। এখানে আমরা আমরণ এখানে ছেলেদের সাথে মরে যাব। ওরা যেভাবে অনশন করে যদি মরতে পারে, ওদের সাথে আমরাও মরে যাবো প্রয়োজনে। তারপর আমরা রাজপথ ছাড়বো না। প্রয়োজনে দেশ অচল হলেও আমাদের কিছু করার থাকবে না। আমরা চাই সরকার সে সঠিক জ্ঞানে আমাদের এই দাবিগুলো মেনে নেয়। আমার ছেলেটার চেহারার সাথে ওর অনেকটা মিল আছে বাবা। আমার ছেলেটা এরকম সুন্দর, তবে আমার ছেলেটা আরো লম্বা, 5 ফুট 11 ইঞ্চি ছিল। আমি আমার সন্তানকে ছাড়া, একমাত্র ছেলেকে ছাড়া ঘরে আমি শান্তি পাই না। সারাক্ষণ ব্যস্ত থাকি, শহীদ পরিবারের এই কাজ ওই কাজ করে দিই, সেটা নিজের গাড়ি ভাড়া দিয়ে আইসা মানুষের উপকার করি বাবা। কেন ঘরে মাথা রাখতে পারি না? আমার ছেলেটা বন্ধুর মতন আমার সাথে সব কথা শেয়ার করছে, যে কোনো বিষয় হাসি তামাশা হোক সব ব্যাপার আমার কাছে বলছে। সেই ছেলে যেদিন যাইতে মানা করছে, বাবা তুমি যাও না, তোমাকে আর আমি কি নিয়ে থাকবো, তখনও বলছে মা যারা ওই যে দেশের জন্য জীবন দিল ওরা মা অমর হয়ে গেছে, শহীদি মর্যাদা তো সস্তা না মা। মা যারা বর্ডার পাহারা দেয় তারা আমার কারো না কারো কলিজার টুকরা মা। ওরা যদি বর্ডার পাহারা না দিত তোমরা শান্তিতে ঘরে ঘুমাইতে পারতা না মা। তোমরা যদি এত স্বার্থপর হও মা, দেশের সত্য কথা বলতে কারা আসবে? আমরা যুব সমাজ মা, আমরাই আগে যেতে হবে। আমাদের একটাই দাবি, সেটা হলো জুলাই সনদ বাস্তবায়ন করা। এই সরকারকে বলবো, যদি জুলাই সনদ বাস্তবায়ন না করেন, আমার যে স্বাভাবিক পা ছিল, আমার অন্য ভাইয়ের যে স্বাভাবিক চোখ ছিল, সেই চোখ এবং পা শহীদ পরিবারের জীবন ফিরিয়ে দেন। আর একটি দল বিগত আমলে 71-এর চেতনা বিক্রি করে দীর্ঘ 16-17 বছর অবৈধভাবে ক্ষমতায় ছিল, মানুষের ভোটের অধিকার কিনে নিয়েছে। আরেকটি দল জুলাই চেতনা বিক্রি করেছে। যেই নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত, এরা বড় বড় লেকচার দেয়। এই নাসিরুদ্দিন পাটোয়ারি মোহাম্মদপুর বসিলা ম্যাচ ভাড়া, বাসা ভাড়া দিতে পারে নাই। সে এখন কোটি টাকার আলিশান গাড়িতে ঘুরে। সে টাকার উৎস আয় কোথার থেকে? আমরা এখনো স্বাভাবিকভাবে হাঁটতে পারি না। আমি এখনো পঙ্গুত্ব বরণ করে আছি। আমি পূর্বে বাসা ভাড়া দিয়েছি 10,000 টাকা, এখন আমি বাসা ভাড়া দিই 3,000 টাকার বাসায় থাকি। কারণ পূর্বে আমার কর্ম ছিল, এখন আমার কর্ম নাই। যে কর্মটা করতাম আমার পায়ের অঙ্গহানির কারণে আমি কর্ম করতে পারি না। এবং এই যে ক্যাটাগরি যে দিয়েছে ছাত্র প্রতিনিধি, এদের যে অনুসারী ছিল তাদের অনুসারীতেই ক্যাটাগরি দিয়েছে বি। আর আমরা যারা প্রকৃতভাবে রাজপথে সম্মুখ সারিতে সেনাবাহিনীর মুখোমুখি, ছাত্রলীগ যুবলীগের মুখোমুখি দাঁড়িয়ে আন্দোলন করেছে মোহাম্মদপুরে। আপনি জানেন, আপনারা দেখেছেন মোহাম্মদপুরে কি পরিমাণ ছিল। মোহাম্মদপুর ছিল এই অবৈধ ফ্যাসিস্টের ঘাঁটি, সাবেক সেনাপ্রধানের ঘাঁটি। সেই মোহাম্মদপুরই আমি নেতৃত্ব দিয়েছি। এই নেতৃত্ব দেওয়ার কারণে এখন আমি পঙ্গুবরণ করে আছি। কিন্তু এই হাসনাত বলেন, সাজিদ বলেন, এরা একটা ঘোষণা দিয়েছিল ইন্টেরিয়াম সরকার, যে প্রাইভেট হসপিটালে যারা চিকিৎসা নিয়েছে তাদের অর্থ প্রত্যেকটা লোককে ফেরত দেবে। কিন্তু আমাদের কাগজ ঠিকই নিয়েছে, কিন্তু অর্থ আমরা পাই নাই। সে অর্থ কে নিয়েছে? সে অর্থ নিয়েছে সার্জিস আলম। সেই অর্থ হাতানোর পরেই ওই জুলাই ফাউন্ডেশন থেকে নিজে স্বইচ্ছে পদত্যাগ করেছে। কারণ ওখানে থাকলে তাকে দুর্নীতির জন্য ধরবে। আমি আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলবো, আমরা যেমন জুলাই যোদ্ধারা, শহীদ পরিবাররা সুরক্ষার জন্য জুলাই সনদ চাই, আর এই জুলাই বিক্রিকারীদের জন্য, এই বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য, এই দুর্নীতিবাজদের জন্য একটি দুর্নীতি সনদ দরকার।